Hello everyone, hope you are doing great and learning English every single day. In this video, we are gonna learn 10 English phrases of ask. এই ভিডিওতে আমরা শিখব ask related 10 ধরনের অ্যাডভান্স ইংলিশ ফ্রেজেস। তো প্রতিটা ফ্রেজই কিন্তু আমরা এক্সাম্পলের সাথে শিখব। তাই আপনারা ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখুন, যাতে আপনারা বুঝতে পারেন যে প্রতিটা ফ্রেজ আমরা কিরকম সিচুয়েশনে ব্যবহার করে থাকি, রাইট? তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এই ভিডিওতে আমরা শিখতে চলেছি আস্ক রিলেটেড ইংলিশ ফ্রেজেস। আমরা সবাই জানি আস্ক ওয়ার্ডটার বেঙ্গলি মিনিং হলো জিজ্ঞাসা করা, রাইট? তো প্রথমেই বলে রাখি, এই যে আস্ক ওয়ার্ডটা, এটার ফর্ম কিন্তু টেন্স অ্যাকর্ডিং বা সেন্টেন্স অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে। তো আমাদের প্রথম ফ্রেজ হলো আস্ক ফর। আস্ক ফর মানে হলো চাওয়া। আমরা যখন কারো থেকে কোনো কিছু চাই, সেটা হতে পারে আমরা কারোর থেকে সাহায্য চাইছি, কারোর থেকে খাবার চাইছি বা কারোর থেকে জল চাইছি, এরকম অর্থে আমাদের ইংলিশে বলতে হবে আস্ক ফর। আস্ক ফর মানে হলো চাওয়া। এক্সাম্পল, সে জল চাইছে, এই বাক্যটার ইংরেজি হবে হি ইজ আস্কিং ফর ওয়াটার। হি ইজ আস্কিং ফর ওয়াটার। নেক্সট, তুমি কি চাইছো, এই বাক্যটার ইংরেজি হবে হোয়াট আর ইউ আস্কিং ফর। হোয়াট আর ইউ আস্কিং ফর। পরের এক্সাম্পল, তারা টাকা চাইছে, দে আর আস্কিং ফর মানি। দে আর আস্কিং ফর মানি। এবার আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স, আমি মোবাইল চাইছি, এই বাক্যটা ইংলিশে কি হবে আপনারা কমেন্টে লিখে জানান। এবার আমরা দেখব 2 নাম্বার ফ্রেজ। 2 নাম্বার ফ্রেজ হলো আস্ক ব্যাক। এই ফ্রেজটা আমরা তখনই ইউজ করব যখন আমরা কাউকে ফিরে যাওয়ার জন্য বলবো। সো কাউকে ফিরে যাওয়ার জন্য বলা, এরকম অর্থে আমাদের ইউজ করতে হবে আস্ক ব্যাক। এবার আমরা দেখব এক্সাম্পল। ফার্স্ট ওয়ান ইজ, সে আমাকে কলকাতা ফিরে যাওয়ার জন্য বলেছিল, এই বাক্যটার ইংরেজি হবে হি আস্কড মি ব্যাক টু কলকাতা। হি আস্কড মি ব্যাক টু কলকাতা মানে সে আমাকে কলকাতা ফিরে যাওয়ার জন্য বলেছিল। পরের এক্সাম্পল, বাবা আমাকে হস্টেলে ফিরে যেতে বলছে, ফাদার ইজ আস্কিং মি ব্যাক টু হস্টেল। ফাদার ইজ আস্কিং মি ব্যাক টু হস্টেল। পরের এক্সাম্পল, সে তোমাকে বাড়ি ফিরে যেতে বলবে, এই বাক্যটার ইংরেজি হবে হি উইল আস্ক ইউ ব্যাক টু হোম। হি উইল আস্ক ইউ ব্যাক টু হোম। এবার এই ফ্রেজটা থেকে আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স, আমি তোমাকে কাজে ফিরে যেতে বলছি, এই বাক্যটা ইংলিশে কি হবে আপনারা কমেন্টে লিখে জানান। এবার আমরা দেখব 3 নাম্বার ফ্রেজ। 3 নাম্বার ফ্রেজ হলো আস্ক আফটার। যখন আমরা কোনো কিছুর বিষয়ে বা কারোর ব্যাপারে ইনফরমেশন জানতে চাই, এরকম অর্থে আমরা ইউজ করব আস্ক আফটার। তো এক্সাম্পল হলো, প্রিন্সিপাল রাহুলের তথ্য জানতে চেয়েছিলেন, বা আমরা বলতে পারি প্রিন্সিপাল রাহুলের ইনফরমেশন জানতে চেয়েছিলেন। তো এই বাক্যটা ইংলিশে বলতে হলে আমাদের বলতে হবে প্রিন্সিপাল আস্কড আফটার রাহুল। প্রিন্সিপাল আস্কড আফটার রাহুল। সো এই বাক্যটা যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, আস্ক আফটার ইংলিশ ফ্রেজটা হয়ে যাচ্ছে আস্কড আফটার, রাইট? পরের এক্সাম্পল, তার ব্যাপারে ইনফরমেশন জানতে চেয়েও না, এই বাক্যটার ইংরেজি হবে ডোন্ট আস্ক আফটার হিম। ডোন্ট আস্ক আফটার হিম। এবার এই ফ্রেজটা থেকে আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স, পুলিশ চোরের ব্যাপারে ইনফরমেশন জানতে চেয়েছেন, এই বাক্যটা ইংলিশে কি হবে আপনারা কমেন্টে লিখে জানান। এবার আমরা দেখব 4 নাম্বার ফ্রেজ। 4 নাম্বার ফ্রেজ হলো আস্ক আউট। আস্ক আউট মানে হচ্ছে নিমন্ত্রণ করা। আমরা জানি ইনভাইট মানে হচ্ছে নিমন্ত্রণ করা, রাইট? কিন্তু আমরা যদি একটু অ্যাডভান্স লেভেলে বলতে চাই, তাহলে আমরা বলতে পারি আস্ক আউট। আস্ক আউট মানে হচ্ছে নিমন্ত্রণ করা। সো এক্সাম্পল, আমি তাকে পার্টিতে নিমন্ত্রণ করেছি, আই আস্কড আউট হার ফর পার্টি। আই আস্কড আউট হার ফর পার্টি। পরের এক্সাম্পল, আমি তাকে পার্টিতে নিমন্ত্রণ করিনি, এই বাক্যটার ইংরেজি হবে I did not ask out her for party. I did not ask out her for party. তুমি কি আমাকে ঈদে নিমন্ত্রণ করবে? Will you ask out me for the Eid?
উইল ইউ আস্ক আউট মি ফর দ্য ঈদ? এবার আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স, আমি তাদের ঈদে নিমন্ত্রণ করেছি। এই বাক্যটা ইংলিশে আপনারা কিভাবে বলবেন কমেন্টে লিখে জানান। চলুন এবার দেখা যাক 5 নাম্বার ফ্রেজ। 5 নাম্বার ফ্রেজ হলো আস্ক ফর ফরগিভনেস। আস্ক ফর ফরগিভনেস মানে হলো ক্ষমা চাওয়া বা মাফ চাওয়া। আমরা যখন কারো থেকে কোনো কিছুর জন্য ক্ষমা চাইবো বা কোনো কিছুর জন্য মাফ চাইবো, এরকম অর্থে আমরা এই ফ্রেজটা ইউজ করব, রাইট? সো এক্সাম্পল, তোমার ক্ষমা চাওয়া উচিত। এই বাক্যটার ইংরেজি হবে ইউ শুড আস্ক ফর ফরগিভনেস। ইউ শুড আস্ক ফর ফরগিভনেস। পরের এক্সাম্পল, আমি ক্ষমা চাইবো না। এই বাক্যটার ইংরেজি হবে I will not ask for forgiveness. I will not ask for forgiveness. পরের এক্সাম্পল, সে ক্ষমা চেয়ে নিয়েছে। এই বাক্যটার ইংরেজি হবে he has asked for forgiveness. He has asked for forgiveness. এবার আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স, সে ক্ষমা চাইছে। এই বাক্যটা ইংলিশে আপনারা কিভাবে বলবেন কমেন্টে লিখে জানান। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটা ফ্রেজের সাথেই আপনাদের প্র্যাকটিসের জন্য একটা করে সেন্টেন্স থাকছে। তার কারণ হলো যাতে আপনারা ভিডিওটা দেখার সাথে সাথে আপনাদের প্র্যাকটিসও হয়ে যায়। তো চলুন দেখা যাক এবার 6 নাম্বার ফ্রেজ। 6 নাম্বার ফ্রেজটা হলো আস্ক ওয়ান থিং। এই ইংলিশ ফ্রেজটা আমরা এরকম অর্থে ইউজ করে থাকি, লাইক আমরা যখন কাউকে বলি যে আমি কি একটা কথা জানতে পারি, বা কোনো বিষয়ে যখন আমরা কারোর থেকে কিছু জানতে চাই আমরা অনেক সময় বলে থাকি আমি কি একটা কথা জানতে পারি, বা আমি তার থেকে একটা কথা জানতে চেয়েছিলাম। এরকম অর্থে আমাদের বলতে হবে আস্ক ওয়ান থিং। তো চলুন এক্সাম্পল দেখা যাক যাতে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারেন। ফার্স্ট এক্সাম্পল হলো আমি একটা কথা জানতে চেয়েছিলাম। এই বাক্যটার ইংরেজি হবে I wanted to ask one thing. I wanted to ask one thing. পরের এক্সাম্পল, আমি কি একটা কথা জিজ্ঞাসা করতে পারি? এই বাক্যটার ইংরেজি হবে Can I ask one thing? Can I ask one thing? এবার আপনারা বলুন এই সেন্টেন্সটা ইংলিশে কি হবে? আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই। এই বাক্যটা ইংলিশে কি হবে আপনারা এখনই কমেন্টে লিখে জানান। এবার আমরা দেখব 7 নাম্বার ফ্রেজ। 7 নাম্বার ফ্রেজটা হলো আস্ক অ্যারাউন্ড। আস্ক অ্যারাউন্ড মানে হলো সবাইকে জিজ্ঞাসা করা। আমরা যখন কোনো ব্যাপারে বা কোনো বিষয় নিয়ে একসাথে অনেকজনকে জিজ্ঞাসা করে থাকি বা সবাইকে জিজ্ঞাসা করে থাকি, এরকম অর্থে আমাদের বলতে হবে আস্ক অ্যারাউন্ড, রাইট? চলুন এক্সাম্পল দেখা যাক। ফার্স্ট ওয়ান ইজ, তুমি এই ব্যাপারে কেন সবাইকে জিজ্ঞাসা করছো? এই বাক্যটার ইংরেজি হবে Why are you asking around about this matter? Why are you asking around about this matter? পরের এক্সাম্পল, তোমার সবাইকে জিজ্ঞাসা করা উচিত না। You should not ask around. You should not ask around. মানে হলো তোমার সবাইকে জিজ্ঞাসা করা উচিত না। চলুন আরেকটা এক্সাম্পল দেখা যাক। আমি সবাইকে জিজ্ঞাসা করতে চাই। এই বাক্যটার ইংরেজি হবে I want to ask around. I want to ask around. এবার একটা সেন্টেন্স আপনারা বলুন, আমি সবাইকে জিজ্ঞাসা করিনি। এই বাক্যটা ইংলিশে কি হবে আপনারা কমেন্টে লিখে জানান। এবার আমরা দেখব 8 নাম্বার ফ্রেজ, আস্ক ফর প্রবলেমস। তো আমরা এই ফ্রেজটা এরকম অর্থে বলবো। তো অনেক সময় এরকম হয়ে থাকে, হয়তো কোনো সমস্যা আমরা নিজে থেকে ক্রিয়েট করি বা কোনো ভুলভাল এমন কাজ করে থাকি যাতে সমস্যা হয়ে যায়, রাইট? তো এরকম অর্থে আমরা বলতে পারি আস্ক ফর প্রবলেমস। এবার এক্সাম্পল দেখা যাক যাতে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারেন। ফার্স্ট এক্সাম্পল হলো, তুমি কেন সমস্যা ডেকে আনছো? Why are you asking for problems? Why are you asking for problems? তুমি এই সমস্যা ডেকে এনেছো। You asked for the problem. You asked for the problem. পরের এক্সাম্পল, তুমি সবসময় সমস্যা ডেকে আনতে চাও। You always want to ask for problems. You always want to ask for problems. আমরা কিন্তু আমাদের ডেইলি লাইফে এরকম ধরনের সেন্টেন্সগুলো বলে থাকি, রাইট? এবার এই ফ্রেজটা থেকে আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স, আমি সমস্যা ডেকে আনতে চাই না।
এই বাক্যটা ইংলিশে আপনারা কিভাবে বলবেন কমেন্টে লিখে জানান। সো আমাদের নেক্সট ফ্রেজ হলো আস্ক ফর দ্য মুন। আস্ক ফর দ্য মুন মানে এমন কিছু করতে চাওয়া যেটা কিনা একেবারেই ইম্পসিবল। সো যখন আমরা এমন কোনো কাজ করতে চাই যেটা কিনা একদমই অসম্ভব, এরকম অর্থে আমরা ইংলিশে এই ফ্রেজটা বলতে পারি। এক্সাম্পল, আমার বোন সবসময় এমন কিছু চায় যেটা অসম্ভব। মাই সিস্টার অলওয়েজ আস্কস ফর দ্য মুন। মাই সিস্টার অলওয়েজ আস্ক ফর দ্য মুন মানে আমার বোন এমন কিছু চায় বা এমন কিছু করতে চায় যেটা কিনা একদমই ইম্পসিবল, যে কাজটার কিনা হওয়ার কোনো সম্ভাবনাই নেই, রাইট? সো বেসিক্যালি আস্ক ফর দ্য মুন এটা কিন্তু একটা ইংলিশ ইডিয়াম। এবার আমরা দেখব পরের এক্সাম্পল, তার থেকে এমন কিছু চেয়েও না যেটা অসম্ভব। ডোন্ট আস্ক হিম ফর দ্য মুন। ডোন্ট আস্ক হিম ফর দ্য মুন মানে তার থেকে এমন কিছু চেয়েও না যেটা একেবারেই সম্ভব না। এবার আপনারা বলবেন এই বাক্যটা ইংলিশে কি হবে। বাক্যটা হলো তুমি সবসময় এমন কিছু চাও যেটা অসম্ভব। তো এই বাক্যটা ইংলিশে কি হবে আপনারা কমেন্টে লিখে জানান। এবার আমরা দেখব 10 নাম্বার ফ্রেজ। 10 নাম্বার ফ্রেজটা হলো আস্ক টু। সো আস্ক টু এর ব্যবহার আমরা তখনই করব যখন আমরা কাউকে কোনো কিছু করতে বলবো। সো এখানে আমাদের সেন্টেন্স স্ট্রাকচার হবে আস্ক প্লাস অবজেক্ট প্লাস টু প্লাস ভার্ব। চলুন এবার এক্সাম্পল দেখা যাক। টিচার আমাকে পড়তে বলেছিলেন। এই বাক্যটা যদি আমরা ইংলিশে বলি তাহলে আমাদের বলতে হবে টিচার আস্কড মি টু রিড। টিচার আস্কড মি টু রিড মানে টিচার আমাকে পড়তে বলেছিলেন, রাইট? পরের এক্সাম্পল, মা আমাকে খেতে বলছে। এই বাক্যটার ইংরেজি হবে মাদার ইজ আস্কিং মি টু ইট। মাদার ইজ আস্কিং মি টু ইট। যেহেতু এই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সেই কারণে এখানে আস্কটা হয়ে যাচ্ছে আস্কিং। এবার এই ফ্রেজটা থেকে আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স। আশা করছি আপনারা সবাই এই সেন্টেন্সটা ইংলিশে বলতে পারবেন। তো বাক্যটা হলো সে আমাকে খেলতে বলছে। এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন কমেন্টে লিখে জানান। অলরেডি আমরা আজকের সাথে জড়িত 10 ধরনের ইংলিশ ফ্রেজ দেখে নিলাম। আশা করছি আপনারা প্রতিটা ফ্রেজ খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এবার আপনারা চেষ্টা করুন প্রতিটা ফ্রেজ থেকে আপনাদের প্র্যাকটিসের জন্য যে সেন্টেন্সগুলো দেওয়া হয়েছে প্রতিটা সেন্টেন্স আপনারা কমেন্টে লিখে জানানোর। যারা যারা সঠিক সেন্টেন্স বলতে পারবেন আমি চেষ্টা করব তাদের সকলের কমেন্টে লাইক দেওয়ার। সো দ্যাটস ইট ফর দ্য ভিডিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড কিপ লার্নিং।